হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমাদের সরকার, আমাদের উন্নয়ন, আমাদের সরকার কর্মচারীর সরকার, আমাদের সরকার বেকারের সরকার, আমাদের সরকার কৃষক, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ডেভেলপমেন্ট সরকার। ত্রিপুরার উন্নতিতে আমরা হীরা অর্থাৎ হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে এবং এয়ারওয়ে সব দিক দিয়ে ত্রিপুরা ডেভেলপ। এই ত্রিপুরা ডেভেলপের উপর ভিত্তি করে 2018-তে অনেকগুলা প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকারের সমর্থিত পার্টি। সেই যে প্রতিশ্রুতিগুলো আমরা পেয়েছিলাম, সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা যে সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম, সেই প্রতিশ্রুতিগুলা কতটুকু বাস্তবায়ন হয়েছে এটা একমাত্র ত্রিপুরার জনগণ বলতে পারবে। একমাত্র ত্রিপুরার যে 40 লক্ষ জনগণ বর্তমানে আছে, সম্মানিত জনতা আছে, তারা এক একজন জনতা একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবে। ইভেন বর্তমান দলের কর্মী সমর্থকরা বলতে পারবে কতটুকু সেগুলা বাস্তবায়ন হয়েছে। ত্রিপুরা 18-তে সবচেয়ে বড় রোল যেটা ফ্যাক্টর হয়েছিল সেটা বেকার সবচেয়ে বড় ভূমিকা দিয়েছিল। এরপরে ভূমিকা সবচেয়ে বড় অবতীর্ণ হয়েছিল কর্মচারীরা, সপ্তম বেতন কমিশন। এরপরে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা, রেগুলার করার প্রতিশ্রুতি ছিল। তাছাড়া আরো অনেক প্রতিশ্রুতি ছিল। আমরা প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের কিছু মিল আছে কিনা সেটা আজকে দেখার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে পারেন। আজকের ভিডিওটা স্পেশালি মানে প্রতিশ্রুতি বনাম বাস্তবের সাথে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম প্রতিশ্রুতি ছিল ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। প্রত্যেকটি ঘরে একটি করে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তার সাথে একটা মিস কল নাম্বারের বা একটা নাম্বার জারি করা হয়েছিল। সেই নাম্বারে মিস কল দিলে তোমার নামটা নথিভুক্ত হয়ে যাবে বেকারি লিস্টে। তারপর তোমাকে আসলে তোমাকে মানে প্রায়োরিটি দেওয়া হবে, যাদের মিস কল আগে গিয়েছে তাদের প্রায়োরিটিটা আগে দেওয়া হবে কর্মসংস্থানের জন্য। ফ্রি এডুকেশন টু ওমেন টিল গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত মহিলাদের বা ফিমেলদের ফ্রিতে পড়াশোনা করতে পারবে। মানে ফ্রি মানে কোনো পরীক্ষার ফিস লাগবে না, কোনো এডমিশন ফি লাগবে না, কিছুই লাগবে না। 7 পে কমিশন টু অল এমপ্লয়ি অফ দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি কর্মচারীকে সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। তখন সপ্তম বেতন কমিশনে আদতে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, যার স্যালারি 40,000, তার স্যালারি 1,20,000। একমাত্র ত্রিপুরার সর্বোপরি সব কর্মচারীরা গণদেবতারই বলতে পারবে তারা কতটুকু বর্তমানে বেতন পাচ্ছে। স্মার্টফোন প্রত্যেকটা ইয়ত কর্মচারীদের বা প্রত্যেকটা ইয়ত বেকার ভাই বোনদের স্মার্টফোন দেওয়া হবে। ভাতা 2,000 টাকা করে হবে। আর মিনিমাম ওয়েজ যেটা রেগার বা অন্যান্য ক্ষেত্রে শ্রম 340 টাকা, প্রতিদিনে হাজিরা 340 টাকা করা হবে। এখন যদিও করা হয়নি। ইনভেস্টিগেশন রোজ বিলে চিট ফান্ডের ইনভেস্টিগেশন করা হবে রোজ বিলে, এবং গিলটিদের শাস্তি দেওয়া হবে। কতটুকু হয়েছে এটা সবাই বলতে পারবে। প্রত্যেকটি বাড়িকে ইটের ঘর দেওয়া হবে, অর্থাৎ ব্রিক্স ওয়ালিং অর্থাৎ বিল্ডিং ঘর দেওয়া হবে। ফিল্ড হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে অল বিপিএল হোল্ডারকে। ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হবে প্রত্যেকটা হাউস হোল্ডে। 10 নম্বর প্রতিশ্রুতি ছিল রেগুলার করা হবে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িকে। যত কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তারা স্টেপ বাই স্টেপ রেগুলার তাদের করা হবে। এখন আমরা প্রথম ভাগে দেখব বেকারদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিল ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস, সেটা দেখব। দ্বিতীয় ভাগে দেখব 7 পে কমিশন এবং রেগুলার কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িকে কি সুবিধা বা পেয়েছে বা তাদের প্রতিশ্রুতি কি ছিল। কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বলতে এখানে এই সর্বশিক্ষা কর্মচারী বোঝাচ্ছে, বনমিত্র ভাই বোনদের বোঝাচ্ছে, জিডিএ, ডিআরডব্লিউ, পিটিডব্লিউ ভাই বোনদের বোঝাচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বোঝাচ্ছে, আশা কর্মীদের বোঝাচ্ছে, মিড ডে মিল ওয়ার্কারদের বোঝাচ্ছে। এরকম যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে তাদের কথা এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে। এসপিও জওয়ানদের কথা বলা হয়েছে, হোমগার্ডের কথা বলা হয়েছে, পাম্প অপারেটর কথা বলা হয়েছে এখানে কন্ট্রাকচুয়াল বলতে। আর রেগুলার কর্মচারী তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে যারা যারা কর্মচারী আছে, সবাই রেগুলার কর্মচারী, তাদের সুবিধার কথা বলা হয়েছে। ফিক্সড পে কর্মচারীর কথা বলা হয়েছে। আর এখানে প্রথম পার্টটা কিটা বলা হয়েছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস, প্রত্যেকটি বাড়িতে একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা পয়েন্টে চলে যাচ্ছি। সেই পয়েন্টে কি বলা হয়েছিল, লেবার এন্ড এমপ্লয়মেন্ট। এখানে বলা হয়েছিল 1 নম্বর পয়েন্ট, প্রোভাইডিং ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড থ্রু এ মাল্টি অ্যাপ্রোচ। দেখো, প্রত্যেকটা বাড়িতে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান সরকারি বেসরকারি যে কোনোই হতে পারে। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজনের কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, কর্মসংস্থান প্রত্যেকটা ফ্যামিলি হয়তো সময় লাগবে, 5 বছর 6 বছর তো চলে গেছে, আর কবে কর্মসংস্থান হবে?
যারা মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আগে যারা ডেইলি লেবারে কাজ করেছিল তারা কি অন্য কোনো কর্মসংস্থান পেয়েছে? যারা বেকার ছিল তারা কি চাকরি পেয়েছে? যেই করছি কোনো কর্মসংস্থান হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে? তারপর করা হবে ইন্ডাস্ট্রিগুলোকে আবার পুনরুজ্জীবীকরণ করা হবে, কতটুকু হয়েছে? নিউ ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে আনা হবে, নতুন ইন্ডাস্ট্রি আনলে নতুন কর্মসংস্থান হবে। যদিও সেরকম কোন ইন্ডাস্ট্রি আসেনি ত্রিপুরাতে, তবে সাবরুমে একটি আমাদের যে ইন্টারনাল গেটওয়ে যেটা হচ্ছে সাবরুমে, এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর উন্নতি হচ্ছে সাবরুমে। তারপর ফরেন ডোমেস্টিক ইনভেস্টরকে ত্রিপুরাকে আহ্বান করা হবে ত্রিপুরা উন্নয়নে, তাহলে বেকাররা চাকরি পায়। ডোমেস্টিক ফরেন ইনভেস্টর আনার জন্য আমাদের মাননীয় যে ত্রিপুরা ওই দেশের টিকেটের কি বলবো অধিনায়ক বাঙালি গর্ব সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। যদিও এটা কিছুটা চলছে, প্রোভাইডিং অপরচুনিটি এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ বেকারদের মানে নতুন উদ্যোগ বা নতুন ইন্ডাস্ট্রি শিল্প ব্যবসা করার জন্য লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দেয়ার আর 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট। ত্রিপুরার যে বর্তমান মানে 2018 কথা বলছি, 2018 স্টেট গভর্নমেন্টে 50,000 ভ্যাকেন্সি ছিল। 50,000 ভ্যাকেন্সি তখন ছিল, বর্তমানে সেই সংখ্যাটা আমরা আইডিয়া করতে পারছি 65 থেকে 70 হবে, তখন 50,000 ছিল। উই উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সি উইদিন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস। উই উইল ফিল আপ দ্য অল দিস ভ্যাকেন্সি, সবগুলা ভ্যাকেন্সি আমরা উইদিন এ ইয়ার থ্রু দ্য ট্রান্সপারেন্ট প্রসেস, 1 বছরের ভিতরে ট্রান্সপারেন্ট প্রসেস মধ্যে নিয়োগ করবে। এখানে কি ইয়ার বলা হয়েছে তো নাকি, নাকি 5 ইয়ার বলা হয়েছে, না 10 ইয়ার্স 12 ইয়ার বলা হয়নি তো? বোঝা যাচ্ছে তো এখানে ইয়ার বলা হয়েছে। ইয়ার মানে কি একটি বছর তো নাকি, না 10 বছর 20 বছর বোঝাচ্ছে? 1 বছর, একদম কেয়াল 1 বছর। কে বলেছে? বর্তমান সরকার সমর্থিত যে সংগঠন আছে, দল আছে, তারাই বলেছিল 2018 সালে নির্বাচনে মানে সরকার গঠন করার আগে যে সরকার গঠন করলে আমরা 1 বছরের ভিতরে 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবো, সরকারি চাকরি। 7 নম্বর পয়েন্টটা কিন্তু বেসরকারি চাকরি নয়, বলা হয়েছে 50,000 প্রথম ভ্যাকেন্সি আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 2018 সালে। আমরা যদি প্রতিষ্ঠিত হই, সরকার প্রতিষ্ঠিত করি, 1 বছরের ভিতরে ট্রান্সপারেন্ট ওয়েতে 50,000 চাকরি আমরা দেব। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর কথা অনুযায়ী গত 6-7 বছরে মাত্র 13,000 প্লাস চাকরি হয়েছে, 50,000 চাকরি তো হয়নি। চাকরি যেগুলো হয়েছে, টিএসআর কিছু চাকরি হয়েছে, সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি। নার্সিং অফিসে কিছু চাকরি হয়েছে, সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি। তারপর জিআইবিটি গ্রুপ সিতে কিছু চাকরি হয়েছে, সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি। টেটের মাধ্যমে কিছু চাকরি হয়েছে, সবগুলো ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি। মানে কিছু কিছু চাকরি হচ্ছে কিন্তু ভ্যাকেন্সি গুলো ফুলফিল করা হয়নি। আর 50,000 চাকরি দেওয়ার দূরের কথা, 10 থেকে 13,000 চাকরি দিতেই 6 বছর কাটিয়ে নিয়েছে। আর 3-4 বছরে কত দেবে, চাকরি দেবে, সেটা আমরা আইডিয়া করতে পারছি। মানে প্রতিশ্রুতির বন্যা এরকম বয়েছে, মানে পুরো ত্রিপুরা রাজ্যকে বন্যাতে ভাসিয়ে নিয়ে গেছে প্রতিশ্রুতির বন্যা। এখন কথা হলো, সে 50,000 ভ্যাকেন্সি হইতে জিআরবিটি 5,000 ছিল, নিয়োগ শুরুই হয়নি ওই 2020-তে, যেটা 2018-19-এ নিয়োগ করার কথা ছিল। সেই প্রসেসটা 5 বছর লাগিয়ে নিচ্ছে, এখনো কমপ্লিট করার নামগন্ধ নেই, আর বলছে 1 বছর 50,000। এখানে নার্সিং অফিসার বেকার ভাই বোনরা বসে আছে, সেখানে তাদের নিয়োগ করার বিষয়ে কোনো কর্ণপাত নেই। স্পেশালিটি ভাই বোনদের তো আরো বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ডিসেম্বর 2022 ভিতরে নিয়োগ করা হবে, তাদের এখনো নিয়োগ করা হচ্ছে না। স্পেশালিটি ভাই বোনদের তারাও ঘুরছে। যে আর কি পুলিশ কনস্টেবল 2017-তে অনেক সংখ্যক বেকার পুলিশ কনস্টেবলের যে তোমাদের ফিজিক্যাল ফিটনেসে টিকে রয়েছে, তার হঠাৎ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে কি করবে? বলেছিল পঞ্চায়েতে চাকরি দেবে, আর কি করেছে? পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা পুরো ক্যান্সেল করে দিতে, ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে হেল্পার নিয়োগের পুরো ক্যান্সেল করে দিয়েছে, টিপিসি অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দিয়েছে। এরকম ভাবে নিয়োগ প্রক্রিয়াগুলি কি করা হয়েছে, ক্যান্সেলের পথে এগোচ্ছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নিয়োগ দূরের কথা, ক্যান্সেলের পথে বেশি এগোচ্ছে। ইদানিং তো এসএমবি বা টিপিসি নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। এরপরে কি হচ্ছে, এরপর 2021-22-এ আবার পুনরায় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আবার শুরু হয়, কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া চলছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় বলেছিল ত্রিপুরাতে 500 জন মহিলা কনস্টেবল পুলিশ কনস্টেবল একসাথে নেওয়া হবে। সেই যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখনো বেরোয়নি। পিডব্লিউডির মধ্যে 3,700 প্লাস গ্রুপডি পোস্টের ভ্যাকেন্সি বেরোনোর কথা, সেই বিজ্ঞপ্তি কিন্তু এখনো এখনো বেরোয়নি। আর যেগুলো প্রসেস, আমি যেগুলো বিজ্ঞপ্তি বেরোয়নি সেগুলো তো বলবো না বিশেষ, যেগুলো প্রসেস গুলো চলছে সেগুলো কোথায় দাঁড়িয়ে আছে। জিআরবিটি 5 বছর, পুলিশ কনস্টেবল 3-4 বছর, স্পেশালি যদি 2-3 বছর চলে যাচ্ছে। জেল পুলিশ ফায়ার সার্ভিসে তো মানে কোনো গল্পই নেই, বছর কি বছর চলে যাচ্ছে, কোনো প্রসেসই শুরু হচ্ছে না। এই ধরনের প্রসেস গুলা বর্তমানে আটকে আছে। টেট বিএড ডিএলএড পাস করে বেকারে বসে আছে, টেট পাস করে বেকারে বসে আছে, নিয়োগ নেই। উল্টো কি করছে, নিয়োগ যাতে না করানো লাগে তার জন্য
স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। এখন ত্রিপুরাতে যদি 5,000 ভ্যাকেন্সি 6,000 ভ্যাকেন্সি যদি শিক্ষকের থাকে, টিচিং পোস্টে থাকে, এখন সরকার কি করছে, 6,000 ভ্যাকেন্সি এত ফুলফিল করতে পয়সা লাগবে, টাকা লাগবে। এর থেকে ভালো 6,000 ভ্যাকেন্সি ফুলফিল না করে আমরা 600 থেকে 700 স্কুল বন্ধ করে দিই। এখন স্কুল বন্ধ, ভ্যাকেন্সি কমে যাবে, এখন আমরা নিয়োগের জন্য গিয়ে বলতে পারবো না, তখন সরকার বলবে যে ভ্যাকেন্সি তো নেই। এই ধরনের কথাগুলি বলা হয়েছিল। 50,000 ভ্যাকেন্সি, 50,000 ভ্যাকেন্সি প্রথম মানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার 1 বছরের ভিতরে 50,000 ভ্যাকেন্সি ফুলফিল করা হবে, এত বড় আশা ছিল বেকারদের মনে। আর এই 50,000 ভ্যাকেন্সি, মানে প্রাক্তন সরকার 25 বছরও তো 50,000 চাকরি দেয়নি, তারা আসলে প্রথম বছর 50,000 চাকরি দিয়ে দেবে। সেই প্রতিশ্রুতিটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। আমরা সবই বুঝি, সবই জানি আমরা ত্রিপুরা রাজ্যের বেকার। আমাদেরকে ঠকিয়ে কেউই কোনোদিন উন্নতি করতে পারবে না। এটা শুধু খানিক সময়ের জন্য উন্নতি হবে, কিন্তু লং টাইম উন্নতি করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ বেকারদের অভিশাপ, বেকারদের চোখের জল, তার মূল্য অনেক কঠিন, অনেক কঠিন। কারণ বেকাররা যেভাবে ডিপ্রেশন ভুগছে, চোখের জল ফেলছে, যেভাবে তারা মানে কষ্টে আছে, সেই কষ্টের অবসান কবে হবে যেটা বলতে পারছে না। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছে, আজ দেবে, কাল দেবে, বিধানসভা নির্বাচনের পরে দেবে, লোকসভা নির্বাচনের পরে দেবে, এখন বলছে পঞ্চায়েত নির্বাচনের পরে দেবে। সেই যে কষ্টটা, সেই যে প্রতিশ্রুতি তারা পেয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যে হচ্ছে না, সেই যে কষ্টটা, সেটা একমাত্র একজন শিক্ষিত বেকার বুঝতে পারবে, একমাত্র একজন বেকারের মা বাবা বুঝতে পারবে, ফ্যামিলি বুঝতে পারবে। কারণ প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটা করে একটি করে কর্মসংস্থান, প্রতিশ্রুতি ছিল প্রথম পর্যায়ে 50,000 চাকরি, প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি আছে, কিন্তু হয়তো সময়ের প্রতিশ্রুতি সময়ে পরিপূর্ণ হচ্ছে না। 50,000 চাকরি 1 বছর তো দূরের কথা, যতটুকু দেখা যাচ্ছে 10 বছর 50,000 চাকরি দিতে পারবে কিনা সেটাই কোশ্চেন মার্ক। তাহলে বলার কি ছিল, আমরা বলবো কেন? আমরা যদি দিতে না পারি বলবো কেন? হ্যাঁ, বলতে হবে, কারণ আমরা নির্বাচনে জয়লাভ করব। নির্বাচনে আগে বেকাররা হলো ভগবান, বেকাররা দেশের শক্তি, তাদের আমাদের কাছে তাদের আনতে হবে, টেনে আনতে হবে, মিথ্যা হোক সত্য হোক যে কোনো ভাবে টেনে আনতে হবে। এরপর বুটটা নিয়ে গেলাম, তারপর তুমি কে, হু আর ইউ, চলে যাও, সময় নেই দেখা করার। আন্দোলন, শিক্ষক তোমরা শিক্ষক, শিক্ষক পদে চাকরি করতে আসে আন্দোলন, শিক্ষামন্ত্রী আমি, আমার কাছে সময় নেই, তোমরা চলে যাও। এই ধরনের প্রতিশ্রুতি বর্তমানে চলছে। সর্বশিক্ষা শিক্ষকরা যখন অনশনে বসেছিল, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সুনীল দত্ত থেকে শুরু করে সবাই সেই অনশন ভাঙার জন্য গিয়ে উঠেছিল যে আমরা আসলে তোমার রেগুলেশন করা হবে, 10,330 ব্যবস্থা করা হবে, এখনো করা তো হচ্ছে না। এরপরে যেন আরো বড় একটা পরিস্থিতি ছিল 8 নম্বরে, ইনস্যুইং দ্য ইমপ্লিমেন্টেশন অফ 7 পে কমিশন ফর অল দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন ফার্স্ট ক্যাবিনেট মিটিং। প্রথম ক্যাবিনেট মিটিং এ সপ্তম বেতন কমিশন দেওয়া হবে। এখন সপ্তম বেতন কমিশন ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী পেয়েছে কিনা এটা একমাত্র সরকারি কর্মচারী বলতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট ছিল 40,000 টাকার বেতন 1.2 লক্ষ, 1 লক্ষ টাকা হয়ে যাবে, 50,000 টাকার বেতন 1 লাখ টাকা হয়ে যাবে, সেইটা হয়েছে কিনা, সেন্ট্রাল পে, সপ্তম বেতন কমিশন সবগুলা ফ্যাক্টর পূর্ণ করা হয়েছে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশনের এফেক্টটা 2016-তে দেওয়া হয়েছিল কিনা, 2.57 থেকে 2.64 সেই ফ্যাক্টরটা মানা হয়েছে কিনা, তারপর গেট পে সিস্টেমটা তো উঠে যে লেবেলিং হয়েছে সেই লেবেলিংটা ঠিকঠাক করা হয়েছে কিনা, গিয়ে যে ব্যবধানটা সেটা কমে আনেছে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে হাউস রেন্ট যেটা সিলিং নেই, স্টেট গভর্নমেন্টের যেটা সিলিং আছে সেটা বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্ট এত অ্যালাউন্স, এত কিছু সুবিধা, 50% দিয়ে হয়েছে মানে অনেক অ্যালাউন্স বেড়ে গেছে, ত্রিপুরা সেই সুবিধাটা পেয়েছে কিনা একমাত্র শিক্ষক কর্মচারী বলতে পারবে। এখানে বলা হয়েছে 10 নম্বর পয়েন্টটা তো আরো খুব সুন্দর পয়েন্ট বলা হয়েছে, পেজ ওয়াইজ, মানে স্টেপ বাই স্টেপ বেকার বা এমপ্লয়মেন্ট নিয়ে আরো কিছু প্রতিশ্রুতি ছিল, সেগুলো আমরা আসছি স্টেপ বাই স্টেপ। এখানে বলেছে পেজ ওয়াইজ রেগুলেশন দ্য অল দ্য কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। দেখো, পেজ ওয়াইজ মানে ধাপে ধাপে, এতগুলা অনিয়মিত কর্মচারীকে তো ডাইরেক্ট রেগুলার করা সম্ভব না, তাই ধাপে ধাপে বলা হয়েছিল তাদের রেগুলেশন করা হবে, ধাপে ধাপে তাদের মানে সুযোগ সুবিধা দেওয়া হবে। এই আশাতে ত্রিপুরা রাজ্যে যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা ছিল তারাও সবাই ইলেকশনে সবাই অংশগ্রহণ করেছিল, সবাই নির্বাচনে বর্তমান সরকারকে জয়ী করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বশিক্ষা শিক্ষক হতে পারে, আমাদের ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নিয়মিত জিডিএ কর্মচারী হতে পারে, আমাদের অন্যান্য দপ্তরে যেরকম আছে এসপিও হতে পারে, আমাদের অন্যান্য দপ্তর যেরকম আছে অঙ্গনের কর্মী হতে পারে, তারপরে অঙ্গনের সহায়িকা হতে পারে, বনমিত্র হতে পারে, পাম্প অপারেটর হতে পারে, হোম গার্ড হতে পারে,
এরকমই তো বলা হয়েছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের রেগুলার করা হবে স্টেপ বাই স্টেপ। এবং গত 7 বছরে কতজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীকে রেগুলার করা হয়েছে কি চুক্তিবদ্ধ কন্ট্রাকচুয়াল অনিয়মিত কর্মচারীকে এখানে বলা হয়েছে করা হবে, কিন্তু করা হয়নি। তাহলে বলাটা হয়েছিল কেন? নির্বাচনের জন্য, তাই তো। নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি থাকে, বিভিন্ন দল অনেকগুলো প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয় আমাদের কিন্তু এটা যাচাই করা দরকার। কারণ আমরা প্রতিশ্রুতির উপরে ভরসা করে কিন্তু আমরা সরকার প্রতিষ্ঠিত করেছি। এখন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কী পেয়েছি সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ যা বলা হয়েছে তা পাওয়া বা না পাওয়াটা, এটা মূল্যায়নটা কে করবে? আপনার জনতা করবে, ত্রিপুরার বেকার করবে, ত্রিপুরার কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা করবে, কর্মচারীরা করবে নাকি? এখানে রেগুলেশন তো করা হয়নি, উল্টো সর্বশিক্ষা শিক্ষকরা যাদের রেগুলেশন রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, তাদের সেই 2 বছর ঘুরিয়েছে, বর্তমানে আবার রায় দিয়েছে, এবার তো করতেই হবে। এসপিও যেমন সমকাজ সমবেতনের রায় দিয়েছে, এবার তো করতে হবে। অঙ্গনের কর্মীরা হাইকোর্টে রায় দিয়েছে গ্র্যাজুইটির জন্য, তার বিরুদ্ধে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, তাদের গ্র্যাজুইটি দেওয়া যাবে না, এই রায় আমরা মানি না। 10,323 যে কী ব্যবস্থা করা হয়েছে, একমাত্র 10,323 ফ্যামিলি বলতে পারবে তারা কতটুক মানে সমস্যায় এখন ভুক্তভোগী, তারা কি অবস্থায় আছে তারা বলতে পারবে। এরপরে দেখো, আপগ্রেডিং দ্য গভর্নমেন্ট উইল রিমুভ জব রিলেটেড আনসার্টেনিটিস ফ্রম দ্য মাইন্ডস অফ টিচার ওয়ার্কিং আন্ডার সর্বশিক্ষা অ্যান্ড রামসার। সর্বশিক্ষা ও রামসার শিক্ষক কর্মচারীর মাঝে যে জব রিলেটেড যে আনসার্টেনিটি আছে, জব থাকবে কি থাকবে না, সেটা যাতে না হয় সেটা দেখা হবে। এবং তাদের রেগুলেশন ব্যাপারে ওই পয়েন্টটা বলা হয়েছিল 10 নম্বরে, রেগুলেশন ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে। যারা নির্বাচনের পূর্বে মানে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, তারা কিন্তু নির্বাচনের পূর্বে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। কত বাস্তবায়ন করেছে একমাত্র ত্রিপুরার জনতা বলতে পারবে। একমাত্র জনতাই হলো ঈশ্বর, ত্রিপুরার জনগণই হলো সরকার গড়ার মেইন কারিগর। তারা চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু প্রতিশ্রুতি বনাম বাস্তবের সাথে মিলটা দেখার দায়িত্ব ত্রিপুরার জনগণেরই। বলা হয়েছিল লাঞ্চ এ স্কিম ফর আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার অ্যান্ড পিজি ম্যানেজমেন্ট ডিগ্রি হোল্ডার ফর টেকিং গভর্নমেন্ট কন্ট্রাক্ট। ত্রিপুরা থেকে যারা আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার আছে তারা যাতে গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো পেতে পারে, তাদের জন্য বিভিন্ন মানে প্রোগ্রাম বা স্কিম আনা হবে। ইউথ ডেভেলপের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে। শাটডাউন রাবার, জুট, পেপার, বাম্বু এগুলো আর উন্নতি করা হবে। তারপর এসএসজি গ্রুপকে শর্ট টাইম লোন দেওয়া হবে। এস্টাবলিশ প্লেসমেন্ট সেল করা হবে এগ্রি টেকনিক্যাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে জব প্লেসমেন্ট করার জন্য। টেকনিক্যাল ইনস্টিটিউট বলে টিআইটি থেকে এনআইটি থেকে শুরু করে পলিটেকনিক কলেজ বা নার্সিং কলেজগুলোতে তোমাদের স্পেশাল প্লেসমেন্ট ক্যাম্প করা হবে। তোমরা মানে যখন তোমরা স্টাডি শেষ হয়ে যাবে তখন চাকরি যাতে তোমরা পেতে পারো, এই ধরনের ব্যবস্থা করা হবে। তারপরে যেমন প্রতিশ্রুতি ছিল, এডুকেশনের কী প্রতিশ্রুতি ছিল, 1 ডিগ্রি কলেজ উইল বি এস্টাবলিশ ইন এভরি কনস্টিটুয়েন্সি অফ দ্য স্টেট। ত্রিপুরার প্রত্যেকটি যে বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রতে একটি করে কলেজ করা হবে, একটি করে কলেজ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে। ত্রিপুরার যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে কয়টা কলেজ ছিল, বর্তমানে 6-7 বছর পর কয়টা কলেজ, নতুন কলেজ কয়টা হয়েছে কি নতুন কলেজ? আর বলা হয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে কলেজ হবে। তাহলে ত্রিপুরাতে 60টা বিধানসভা কেন্দ্র হলে 60টা কলেজ হওয়ার কথা ছিল, কিন্তু 22টাই, কিন্তু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কিন্তু 22টাই রয়ে গেছে, 60টা কিন্তু আজও হয়নি। সেটাই কোশ্চেন। বলা হয়েছিল ইনশিওরিং ইয়ারলি টিচার ট্রেনিং প্রোগ্রাম করা হবে, ইন্ট্রোডিউসিং টেকনিক্যাল টুলস অ্যান্ড অল স্কুল স্টেট কোয়ালিটি। ত্রিপুরা যে বিভিন্ন স্কুলগুলো কোয়ালিটি অফ এডুকেশন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের স্কিম আনা হবে। তার মধ্যে সবচেয়ে বড় হলো বিদ্যাপতি স্কিম, যার ফেলিউর আমরা দেখতে পেয়েছি এবার বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তারপর বলা হয়েছিল ইন্ট্রোডিউসিং অপটিমাল ভোকেশনাল সাবজেক্ট করা হবে সেকেন্ডারি স্কুলেতে, স্মার্ট বোর্ড করা হবে। তারপর বলা হয়েছে নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ যেগুলি অফারিং করা হবে। এরপর যেটা বলা হয়েছিল টাইম টু টাইম শিক্ষক, টাইম টু টাইম কী বলেছিল, শিক্ষক নিয়োগ করা হবে, টেটের মাধ্যমে হোক যেভাবে হোক টাইম টু টাইম শিক্ষক নিয়োগ করা হবে। অ্যাটলিস্ট বছরে 1 থেকে 2 বার তো টেট পরীক্ষা হবে। আমরা বারবার দেখতে পাচ্ছি বছরে কয়বার টেট হয়েছে, গত 6-7 বছরের মধ্যে 3 থেকে 4 বার টেট হয়েছে মাত্র, বছর 2 বার যেখানে হওয়ার কথা। এরপরও টেট পাস করে বেকাররা পথে পথে ঘুরছে, কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে সময় নেই দেখা করার, যে শিক্ষামন্ত্রী একটু সময় নিয়ে সাথে দেখা করবে, বেকারদের সাথে দেখা করবে। কিন্তু নির্বাচন আগে কিন্তু বেকারদের সাথে দেখা করার অনেক সময় আছে, তাদের সাথে তাদের গল্প, তাদের মানে
পরিবারের অংশ হওয়ার অনেক সময় আছে, কিন্তু নির্বাচনের পরে সেই বেকাররা যখন রাস্তায় পথে পথে ঘুরে না, তখন তাদের সাথে দেখা করার সময় নেই। তার টেট হোক, জেআইবিটি হোক, জেল পুলিশ হোক, ফায়ার সার্ভিস হোক, যে কোনো দপ্তরে নিয়োগ প্রক্রিয়া হোক, তখন কিন্তু সময়টা তাদের কাছে থাকে না। প্রত্যেকটা স্কুলে ককবরক, চাকমা, মণিপুরি ল্যাঙ্গুয়েজ মানে আনা হবে যেখানে প্রয়োজন, কিন্তু কতটুকু আনা হয়েছে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে যেটা বলা হয়েছিল, প্রত্যেক পরিবারকে আনইন্টারমিটেড ইলেকট্রিসিটি দেওয়া হবে, অর্থাৎ বিদ্যুৎকে আরও উন্নত শিখরে নিয়ে যাওয়া হবে যাতে প্রত্যেকটা পরিবার বিদ্যুৎ পায়, সেটা হয়তো বাস্তবায়ন হয়েছে। তারপর যেটা বলা হয়েছিল পাবলিক হেলথে যেটা বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল পাবলিক হেলথের পয়েন্ট নাম্বার আমরা দেখিনি, কী বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হেলথ বিষয়ে কী বলা হয়েছিল, প্রোভাইডিং কম্প্রিহেনসিভ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আপ টু 5 লাখ বিপিএল হাউস হোল্ড পেজ 1 নিউলি। তারপর বলা হয়েছিল এইমসের ধাঁচে নতুন হসপিটাল করা হবে। তারপর হায়ারিং মোর ডক্টর অ্যান্ড স্পেশালিস্ট নার্স টেকনিক টু হ্যাভ এনাফ মেডিকেল অ্যান্ড দ্য স্টাফ। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছিল হায়ারিং মোর ডক্টর, প্রচুর পরিমাণ ডক্টর নিয়োগ করা হবে। শূন্যপদ যতটুকু আছে, আমরা শূন্যপদের বাইরে তো নিয়োগ হয় না, স্পেশালিস্ট নিয়োগ করা হবে, নার্স নিয়োগ করা হবে, টেকনিশিয়ান নিয়োগ করা হবে। টেকনিশিয়ান বলতে ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে ফার্মাসিস্ট থেকে শুরু করে মানে একটা স্বাস্থ্য দপ্তরের ডাক্তার আর নার্স বাদে অন্য যেগুলো পোস্ট আছে সবই আমরা টেকনিক্যাল যদি পোস্ট ধরি, সেই পোস্টে নিয়োগ করা হবে। আদার মেডিকেল স্টাফ নিয়োগ করা হবে, মানে এনাফ মেডিকেল স্টাফ, এনাফ মেডিকেল স্টাফ বলা হয়েছিল, মানে যতটুকু দরকার এতটুকু নিয়োগ করা হবে। গত নির্বাচনের পূর্বে আমাদের এমপিডাব্লিউ নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2018 আগে, সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়নি। এখানে বলা হয়েছে নতুন করে চাকরি দেওয়া হবে, আর পুরো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। নতুন করে স্টাফ নার্সের একটা ইন্টারভিউ নিয়ে চাকরিও দেওয়া হয়েছে মাত্র 176খানা পোস্টে, এবার সবাইকে দেওয়া হয়নি। আর বর্তমানে ত্রিপুরায় রেজিস্ট্রাকৃত নার্স 10,000 প্লাস ছাড়িয়ে গেছে, যেটা দিন দিন বাড়ছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, বর্তমানে শিক্ষা ব্যবস্থাটাও তো ডেভেলপ হচ্ছে, বিভিন্ন প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে, তাই সবাই প্রফেশনাল কোর্স করতে সবাই নার্সিং বা টিচিং পোস্টটাকেই বেছে নেয় বা ইঞ্জিনিয়ারিং পোস্টটা বেছে নেয়। 3টা সেক্টরে তো আছে, নার্সিংয়ে যাবো, ইঞ্জিনিয়ারিং যাবো বা টিচিংয়ে আসবো। কিন্তু ওই নার্সিংয়ে যেসব বেকার ভাই বোনরা বসে আছে তাদের কথা এখানে কিন্তু বেশি আলোচনা করা হয় না। বিষয়টা হলো নার্সিংয়ে মানে অবস্থা বর্তমান ত্রিপুরার, যে আমরা যদি জিবি বা আইজিএম হসপিটালগুলো দেখি, সেখানে প্রচুর সংখ্যক স্টাফ নার্সের শর্টেজ আছে, বা জিএনএম এএনএম স্টাফ নার্সের শর্টেজ আছে, সেইগুলো কিন্তু নিয়োগ হচ্ছে না। কিন্তু বলা হয়েছিল ইনস্টিটিউট অ্যাটলিস্ট 1 মেডিকেল কলেজ টিটিডিসিতে একটি মেডিকেল কলেজ করা হয়ে গেছে কিনা আমরা বুঝতে পারছি না। ক্যান্সার হসপিটাল করা হবে আগরতলাতে, আর আরেকটা ক্যান্সার হসপিটাল করা হবে আমবাসাতে কি ক্যান্সার হসপিটাল হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। স্পেশাল ইকোনমিক জোন করা হবে, যেটা যদিও করা হয়েছে আমাদের সাবরুম এরিয়াকে কেন্দ্র করে। লোকাল বাস সিস্টেম চালু করা হবে আরবান এরিয়াতে। ওভারহেড ইলেকট্রিসিটি রাইটকে মেজর টাউন আন্ডারগ্রাউন্ড করা হবে, মানে আমাদের আগরতলা শহরে যে ইলেকট্রিসিটি লাইনগুলো আছে সেগুলিকে আন্ডারগ্রাউন্ড করা হবে। এই ধরনের প্রতিশ্রুতিগুলো ছিল। তাছাড়া আরও যে প্রতিশ্রুতিগুলি ছিল আমাদের জুডিশিয়ারি সার্ভিসে, সেখানে পর্যাপ্ত পরিমাণ স্টাফ নিয়োগ করা হবে, অ্যাসেম্বলিতে স্টাফ নিয়োগ করা হবে। কিন্তু অ্যাসেম্বলিতে কিন্তু অলরেডি ভ্যাকেন্সি নিয়োগ হোক বা না হোক, কিন্তু ভ্যাকেন্সি ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন যে ক্রাইমগুলো আগে হচ্ছে সেগুলো সিবিআই জাজ হবে, সেই হবে। তারপর 10,300 যে শিক্ষক 323 যে তারা শিক্ষক কর্মচারীরা চাকরি গিয়েছে, তাদেরটা মানবতার দৃষ্টিতে দেখবে, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা করা হবে। কিন্তু তাদের সবাইকেই পথে বসিয়ে দেওয়া হয়েছে, সবাইকেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের জন্য তাদের চাকরি গিয়েছে, প্রাক্তন সরকার যাদের জন্য চাকরি গিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশান নেওয়া হয়নি। এই চলছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে। তারপর ত্রিপুরা রাজ্যে স্পোর্টে উন্নতি করার জন্য দীপা কর্মকারের মতো নতুন প্লেয়ার যাতে উদ্ভব হয়, উন্নত আরও আসে, তার জন্য সেক্টরকে আরও সাজানো হবে। ট্যুরিজম সেক্টরকে সাজানো হবে, যেমন মাথাবাড়ি, কলঘট, কালীবাড়ি, অনুকুটি, ছবিমুড়া, নারকেলগঞ্জ প্রভৃতিকে আরও সুন্দরভাবে সাজানো হবে। ট্যুরিস্ট লজ নতুন করা হবে। তারপর টিটিডিসি এরিয়ার যারা পিপল আছে, তারা জনজাতির যেটা আছে, যারা উপজাতি অংশের বেকার ভাই বোন মা বোনদের জন্য বলা হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ। এখানে বলা হয়েছিল অ্যাজ পার দ্য জয়েন্ট স্টেটমেন্ট অফ দ্য অ্যালায়েন্স বিটুইন বিজেপি অ্যান্ড আইপিএফটি উইল কমিটেড টুয়ার্ড এনশিওরিং সোশ্যাল ইকোনমিক লজিস্টিক
কালচারাল ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য ত্রিপুরা। ত্রিপুরা ছাড়া উপজাতি অংশের জনগণ আছে, ট্রাইবাল কমিউনিটি আছে, তাদের উন্নতি করার জন্য অনেক ধরনের ব্যবস্থা করা হবে। কর্পোরেট ল্যাঙ্গুয়েজকে স্পেশালি স্কুলের স্তরে করা হবে। ফিলিং আপ স্টেট ব্যাকলগ ভ্যাকেন্সি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। দেখো জায়গায় জায়গায় বেকারদের জন্য বড় বড় প্রতিশ্রুতি। 6 নম্বরে কি সুন্দর করে বলা হয়েছে, ফিলিং আপ অল দ্য এসটি ব্যাকলগ ভ্যাকেন্সি দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। সরকারি বিভিন্ন দপ্তরে যে এসটি ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো আছে তাগুলা সবগুলো পূর্ণ করা হবে। কতটুকু পূর্ণ করা হয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি? একমাত্র এসটিসির ক্ষেত্রে ভ্যাকেন্সিটি পূর্ণ করার চেষ্টা করছিল, কিন্তু সেটাও হাইকোর্টে সুপ্রিম কোর্টে নিয়ে ধাক্কা খেতে খেতে যা রয়েছে। টিটিডিসির উন্নতির জন্য অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। 100 মডেল ভিলেজ করে টিটিডিসি এই এরিয়াকে মিনি স্পেশাল ইকোনমিক জোন করা হবে টিটিডিসি এরিয়াতে। এই ছিল প্রতিশ্রুতির বড় ধরনের একটা কি বলবো দলিল। সেই দলিল অনুযায়ী আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট দেখে নিই, আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করেছি কতটুকু আমরা বাস্তবায়ন হয়েছে। 1 নম্বর কোশ্চেন, প্রত্যেক গড়ে একজনকে কর্মসংস্থান করা হবে। একজন সরকারি বেসরকারি বলছি না, একজন কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হয়েছে কি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, 7 পে কমিশন দেওয়া হবে প্রত্যেকটি গভর্নমেন্ট এমপ্লয়িকে। 7 পে কমিশন দেওয়া হয়েছে কি? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, মজুরি 340 টাকা করা হবে। মজুরি 340 টাকা করা হয়েছে কি? 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, রেগুলারাইজ করা হবে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িকে। কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি বা চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারী তাদেরকে রেগুলার করা হয়েছিল কি? 5 নম্বর কোশ্চেন, প্রথম বছরে সরকারি দপ্তরে 50,000 ভ্যাকেন্সি আছে। 50,000 ভ্যাকেন্সি প্রথম বছরে নিয়োগ করা হবে ট্রান্সফার ওয়েতে। সেই 50,000 ভ্যাকেন্সি প্রথম বছরে দূরে কথা আপ টু আজকে ডেট পর্যন্ত সেই 50,000 ভ্যাকেন্সি কি ফুলফিল বা পূর্ণ করা হয়েছে কি? স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর পর্যাপ্ত পরিমাণে শিক্ষক, নার্স বা সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে, কারণ এগুলা মেন, স্বাস্থ্য শিক্ষা হলো মেন। এগুলা কি ফুলফিল করা হয়েছে কি? চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে, সেটা এখন পর্যন্ত হয়েছে কি? 10,323 জন্য মানবিক দৃষ্টিভঙ্গি তাদের ব্যবস্থা করা হবে, সেটা করা হয়েছে কি? সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করা হবে, সেটা করা হয়েছে কি? এটাই সবচেয়ে বড় কোশ্চেন। এরপরের প্রতিশ্রুতি তো আরও আছে, আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সটে আবার একটা এরকম তথ্য সহকারে আনার চেষ্টা করব আরও কী কী প্রতিশ্রুতি ছিল। এটা ছিল 2018 আগে প্রতিশ্রুতি। এখন 18 থেকে 23 বা 24-এর মাঝামাঝি আরও অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতিগুলোর কি হয়েছে সেটাও আমরা দেখব। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, এখন মন্ত্রিসভার সিদ্ধান্ত কেউ বিশ্বাস করে না, আর মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে তো বাস্তবে মিল নেই। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে নিয়োগ প্রক্রিয়া করা হবে, কিন্তু বাস্তবে নিয়োগ হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত এটা হয়েছে আজকে 2022 একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হলে বা 20 একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত থেকে নোটিফিকেশন বেরোলো 21-এ, ইন্টারভিউ হলো মানে ফর্ম ফিল আপ শুরু হলো 21-এ, 22-এ পরীক্ষা হলো, 23-এ পরীক্ষার রেজাল্ট দিল, 24-এ ইন্টারভিউ হলো, এখন 25-এ চাকরি। মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে তা বাস্তবে বলতে আপ টু চাকরি হলুদখাম পর্যন্ত 5 থেকে 6 বছর চলে যাচ্ছে। সেইটাই হলো সবচেয়ে বড় কোশ্চেন। মানে একজন বেকার যে 35 বছর যদি একটা চাকরির জন্য ফর্ম ফিল আপ করে, ওই চাকরি প্রসেস শেষ হওয়ার পরে আরেকটা চাকরি ও দিতে পারবে না, ও লাইফে একটা চাকরি ইন্টারভিউ ফেস করতে পারবে। একজন বেকার যদি মাধ্যমিক ফার্স্ট করে একটা ইন্টারভিউ দেয়, সেই ইন্টারভিউ প্রসেস শেষ হতে হতে ও মাস্টার ডিগ্রি করে নেবে। মাধ্যমিক ফার্স্ট, 11 ফার্স্ট, 12 ফার্স্ট, কলেজ ফার্স্ট, মাস্টার ডিগ্রি পাস করে নেবে। তারপর দেখবে আরে মাধ্যমিক ফার্স্ট পড়বো তো ওইটা ফর্ম ফিল আপ করেছিল, এটা তো এখনও শেষ হয়নি, কবে শেষ হবে? এই ধরনের প্রসেস চলছে, এই ধরনের প্রতিশ্রুতি অনেকগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো তথ্য যদি ভুল বলে থাকি সেটাও জানাবে। আমি ভুল বলেই থাকতে পারি। আমি এখানে বলছি প্রত্যেক পরিবারে একজন কর্মসংস্থান হয়নি, বাস্তব হতেও পারে, আমার ভুলটা ধরিয়ে দেবে। আমি বলছি 7 কমিশন ত্রিপুরা কর্মচারী সবাই পায়নি, বাস্তবে পেতেও পারে, সেই ভুলটা ধরিয়ে দেবে। সবাই ভুল ধরানোর অধিকার আছে, কারণ আমরা ত্রিপুরার জনগণ, ঠিক আছে? বুদ্ধি এবং বিদ্যায় আমরা সবাই কিন্তু এগিয়ে আছি, কিন্তু বেকার সমস্যা একটু বেশি। 340 টাকা মজুরি হয়নি, তোমরা যদি মনে করো হয়েছে, অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে। কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি রেগুলার করা হয়নি, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ রেগুলার করা হয়েছে, আমি ভুল বলছি, অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে। প্রয়োজনে আমি ক্ষমা চেয়ে নেব। এখানে যে আরও যে প্রতিশ্রুতি 10,323 ব্যবস্থা, সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বা অন্যান্য অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের রেগুলেশন বা সমাজের সমাধান, সেটা কার্যকর হয়নি। তোমরা যদি বলো হয়েছে, অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে। আমি আমার ভুল যদি হয়ে থাকে, ভুলটা আমি থেকে শিখে সামনের দিকে এগোবো। এরকম কোনো ভুল বলবো না যে আসার আগে 50,000 চাকরি, আসার পর
দেবো না, কিন্তু আবার অ্যাকসেপ্টও করবো না যে আমি ভুল বলেছিলাম। সেই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা চলবো না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।